প্রেম আর বিয়ের পরেই শহর ছেড়ে দূরে প্রকৃতির বুকে রাখে হরি মারে কে। আগাথা ক্রিস্টির ফিলোমেল কটেজ। স্বামীকে বিদায় জানিয়ে অ্যালেক্স মার্টিন আর ঘরে ঢুকলেন না। জংধরা ছোট গেটের ওপর দুই কনুইয়ের ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্বামীর অপস্ত্রিয়মান দেহের দিকে তাকিয়ে রইলেন। রাস্তাটা গ্রামের দিকে গেছে। ছোট একটা বাঁক পেরোতেই স্বামীকে আর দেখা না গেলেও অ্যালেক্স সেখানেই দাঁড়িয়ে থাকলেন। আসলে তার মন ছিল উদাস, ডানা মেলে উড়ছিল স্বপ্নের নীলাভ গগনে, সুখ স্বপ্ন। অ্যালেক্স মার্টিন রূপসী নন, এমনকি দেখলেই ভালো লাগে তেমন চেহারাও তার নয়। কুমারী অ্যালেক্স কিং ছিলেন সুবিন্যস্ত এক মহিলা, একটু হয়তো কর্কশ, কিন্তু অফিস অন্তঃপ্রাণ। অ্যালেক্স বিশ্ববিদ্যালয়ের স্নাতক। 18 বছর বয়স থেকে 33 বছর বয়স, এই 15 বছর স্টেনোটাইপিস্ট হিসেবে নিজেকে প্রতিপালিত করেছে, সেই সঙ্গে কয়েক বছর নিজের অথর্ব মাকেও। সে দিনগুলো ছিল সংগ্রামের দিন। একথা সত্যি, অ্যালেক্সের জীবনেও এসেছিল প্রেম। যৌবন নিকুঞ্জে শোনা গিয়েছিল ভ্রমর গুঞ্জন। সে ভ্রমরটি ছিল ওরই সহকর্মী করণিক ডিক উইনফোর্ড, এবং যে কোনো মেয়ের মতোই সে জেনেও জানত না যে লোকটি তাকে ভালোবাসে। বাইরে তারা ছিল পরস্পরের বন্ধু, বন্ধুই, আর কিছু নয়। কারণ ডিকের পক্ষে তখন বিয়ের চিন্তা বাতুলতা মাত্র। একে তো ওই মাইনে, তারপর ছোট ভাইয়ের দায়িত্ব। তারা পরস্পরের কথা চিন্তা করত, বুঝতে পারত একে অন্যকে, তাই পরিণতি সম্বন্ধে তাদের কোনো চিন্তা ছিল না। এইভাবেই কেটে গেল অনেকগুলো বছর। একদিন হঠাৎই অ্যালেক্সের ভাগ্য সুপ্রসন্ন হল, যেন মাটি ফুঁড়ে উদয় হল সৌভাগ্যের। ওর দুঃসম্পর্কের এক মামা মৃত্যুকালে ওর যাবতীয় অর্থ তাকে দিয়ে গেছে, বেশ কয়েক হাজার পাউন্ড। অ্যালেক্সের জীবনেরও মুক্তি, একটি সুন্দর সুখী জীবন। ডিককে নিয়ে সংসার পাততে আর কোনো বাধা রইল না। কিন্তু ডিক, তার কাছে ব্যাপারটা এলো অন্যরকম অর্থ নিয়ে। সে যে অ্যালেক্সকে ভালোবাসে এমন কথা সোজাসুজি অবশ্যই সে কোনোদিন বলেনি, কিন্তু অ্যালেক্স বুদ্ধিমতী এবং বাস্তববাদী। সে আসল জিনিসটা ঠিক ধরে ফেলল। ওদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো ডিকের পৌরুষবোধ, অহংকার। অ্যালেক্সের বিত্তই স্ত্রীরূপে তাকে চিন্তা করতে বাধা দিচ্ছে। এই যখন অবস্থা, অ্যালেক্সের জীবনে ঘটল অদ্ভুত এক ঘটনা, যেমন অচিন্তনীয় তেমনি আকস্মিক। জেরাল্ড মার্টিনের সঙ্গে অ্যালেক্সের প্রথম সাক্ষাৎ হয় ওর এক বন্ধুর বাড়িতে। প্রথম দর্শনেই প্রেম। শুধু প্রেম বললে ভুল হবে, যেন ঝড়। সেই ঝড়ে উড়ে গেল অ্যালেক্স। যে মেয়ে কখনো প্রেমে পড়বে না এমন ভাব পোষণ করত, সে পায়ের তলায় মাটি খুঁজে পেল না। প্রথম দর্শনের 7 দিনের মধ্যে ওরা বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ হল। স্বাভাবিক কারণেই ডিক চড়ল। ওই লোকটা সম্বন্ধে তুমি কিছুই জানো না, ও সম্পূর্ণ অপরিচিত। ওকে হঠাৎ বিয়ে করতে যাওয়া মানেটা কি? ওকে আমি ভালোবেসেছি। ভালোবাসা 1 সপ্তাহের মধ্যে কি করে সম্ভব? কোন মেয়ের ভালোবাসাকে স্বীকৃতি জানাতে সব পুরুষেরই কিন্তু 11 বছর সময় লাগে না ডিক। যেন জোঁকের মুখে নুন পড়ল। ডিকের মুখখানা সাদা হয়ে গেল। আমি মনে মনে তোমাকে চেয়েছিলাম অ্যালেক্স, এবং ধারণা ছিল তুমিও চেয়েছিলে। হ্যাঁ, তাই আমিও তোমার কথা ভেবেছি, কিন্তু সত্যিকারের প্রেম কাকে বলে তখন তো আমি জানতাম না। অ্যালেক্স, আমি পারবো না। আমি কিছুতেই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি সত্যি উটকো লোকটাকে বিয়ে করো, আমি সোজা কথা বলছি, খুন করে ফেলবো ওকে। তোমাকে অন্য কারোর সঙ্গে আমি। তাই নাকি? হ্যাঁ, রিয়েলি? এতদিন তোমার এই বীরত্ব কোথায় ছিল ডিক? প্লিজ তুমি আমাকে বিরক্ত করো না। তোমার সুযোগ তুমি হারিয়েছ। আই এম সরি। অ্যালেক্স। কোনো কিছুতেই অ্যালেক্সকে টলানো গেল না। আপাত শান্ত যে মানুষটিকে সে চিন্ত বলে বিশ্বাস করত, তার এই পরিবর্তন বেশ মজার বইকি, কিন্তু একটু ভয়েরও ছিল। ওই যে ডিক বলল জেরাল্ড মার্টিনের উপরে আঘাত হানবে, প্রতিহিংসা। ছোট জংধরা গেটে হেলান দিয়ে অ্যালেক্স পুরনো দিনে ফিরে গিয়েছিল। তখন কথার মেঘ ভেসে বেড়াচ্ছিল মনের আকাশে। ওদের বিয়ে হয়েছে মোটে 1 মাস, এবং অ্যালেক্স সুখী। শুধু একটাই মাত্র ফ্যাকড়া ও সম্পূর্ণ সুখের অন্তরায়, ডিক উইনফোর্ড।
বিয়ের পর থেকে আজ অব্দি অ্যালেক্স তিনবার স্বপ্ন দেখেছে, একই স্বপ্ন, হয়তো পরিবেশ আলাদা কিন্তু মূল ঘটনা একই। ওর স্বামী মৃত অবস্থায় মাটিতে শুয়ে, ডিক তার সামনে মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে আছে এবং ওর ঘুষিতেই যে জেরাল্ড মারা গেছে কোনো সন্দেহ নেই। একই স্বপ্ন বারবার বারবার, খুবই আতঙ্কজনক, ভয়াবহ। কিন্তু তার চাইতেও মারাত্মক অ্যালেক্সের নিজের মনোভাব। স্বপ্নের শেষ দৃশ্য, অ্যালেক্স আর ডিক হাত ধরাধরি করে আছে, প্রতিবার একই শেষ। এ কি, কেমন স্বপ্ন? এ কি কোনো সাবধান বাণী, কোনো দুর্ঘটনার পূর্বাভাস? ডিক উইনফোর্ডের ভবিষ্যৎ আচরণ সম্পর্কে সতর্কবাণী? ডিকের কি কোনো ঐন্দ্রজালিক ক্ষমতা আছে সম্মোহন করার? সে কি সম্ভব? হঠাৎই অ্যালেক্সের চটকা ভেঙে গেল। বাড়ির ভেতর টেলিফোন বাজছে। ছুটল অ্যালেক্স, ঘরে ঢুকে টেলিফোন তুলে নিল। কে কে আপনি কে কথা বলছেন? কেন, কি হয়েছে অ্যালেক্স? তোমার গলার স্বর এমন কেঁপে উঠলো কেন? আমি ডিক, ইয়েস আই এম ডিক। ও ডিক, হ্যাঁ, তুমি কোথায় এখন? কোথা থেকে কথা বলছো? তোমাদের গ্রামের এক পান্থশালা থেকে, ট্রাভেলার্স আর্মস, চেনো? হ্যাঁ, ছুটি কাটাতে আর মাছ ধরতে এসেছি। ভাবছি তোমাদের দুজনকে দেখতে সন্ধ্যের পরে তোমাদের বাড়ি যাব। কি, যাবো নাকি? না না না, তুমি এখানে আসবে না। আমি দুঃখিত অ্যালেক্স, আমি বুঝতে পারিনি তোমাদের মাঝখানে আমাকে নেহাতি বেমানান লাগবে। তুমি ঠিকই বলেছ। অ্যালেক্স নিমেষে তার ভুল বুঝতে পারল। সঙ্গে সঙ্গে তার মনে হল ডিক তাকে ভুল বুঝতে পারে, তার ব্যবহারে অস্বাভাবিকতা প্রকাশ পেয়ে থাকতে পারে। আর সত্যিই তো, ওসব আজেবাজে স্বপ্ন দেখার জন্য তো ডিক দায়ী নয়। ডিক, তুমি ভুল বুঝলে। আসলে আজ সন্ধে আমরা একটু ব্যস্ত থাকবো। আচ্ছা, আগামীকাল রাতে তুমি এসো না। কাল তোমার অসুবিধা হবে? কাল রাত্রিরে আমি নাও থাকতে পারি। সবই নির্ভর করছে আমার এক বন্ধুর উপর। সে এলেই বেরিয়ে পড়ব। আচ্ছা অ্যালেক্স, রাখি তাহলে। তুমি সুখে থেকো, তোমরা সুখে থেকো। টেলিফোন যথাস্থানে রেখে অ্যালেক্স যেন হাঁপ ছেড়ে বাঁচল। আবার বাগানে বেরিয়ে পড়ল অ্যালেক্স, কিছুটা যেন নিশ্চিন্ত হয়ে। যেতে যেতে তার নজরে পড়ল দরজার ওপরে একটা ফলক লাগানো, ফিলোমেল কটেজ। ভারী সুন্দর নাম। নামের মধ্যে কেমন অদ্ভুত একটা সুর বাজে, তাই না? আমার বুলবুলি, তুমি কখনো বুলবুলির গান শুনেছ? নিশ্চয়ই শোনোনি। গ্রীষ্মের সন্ধ্যায় আমাদের বাড়ির বারান্দায় বসে আমরা একসঙ্গে বুলবুলির গান শুনব। যখনই অ্যালেক্সের মনে পড়ল, শুধু বলা নয়, সত্যি সত্যি তারা সে গান শুনেছে এই বাগানে বসে এবং পরম সুখে আপ্লুত হয়েছে, গোটা শরীরে যেন আনন্দের ঢেউ বয়ে গেল অ্যালেক্সের। এই ফিলোমেল কটেজ খুঁজে বের করার কৃতিত্ব অবশ্যই জেরাল্ডের। এবং অ্যালেক্স যখন প্রথম দেখেছিল তখন সেও অভিভূত হয়ে পড়েছিল। যদিও কাছে পিঠের গ্রাম থেকে প্রায় মাইল দুয়েক দূরে এবং জায়গাটা বেশ নির্জন, তবুও গঠনশৈলীতে পুরনো আভিজাত্য আর ভেতরে আধুনিক শয্যায় সজ্জিত বাথরুম, ইলেকট্রিক, ফোন অ্যালেক্সকে একেবারে বিহ্বল করেছিল। বাড়ির মালিক একজন ধনী ব্যক্তি, যিনি তার নিজের রুচি অনুযায়ী বাড়িটি তৈরি করেছিলেন, কিছুতেই ভাড়া দিতে রাজি হলেন না। তিনি বাড়িটা পুরোপুরি বিক্রি করে দিতে চান। বাড়িওয়ালা চায় পাক্কা ৩,০০০ পাউন্ড। এতটুকু কম নয়। তখনই এগিয়ে এলো অ্যালেক্স। জায়গাটা ওরও ভারী পছন্দ। অ্যালেক্স দিল প্রয়োজনীয় টাকা। এই অদ্ভুত সুন্দর ফিলোমেল কটেজ এখন তাদের নিজেদের, সম্পূর্ণ নিজেদের। গ্রাম থেকে দূরে থাকার জন্য যদিও কোনো চাকর থাকতে রাজি হয়নি, তবু অ্যালেক্স এতটুকু অসুবিধে বোধ করেনি। সে নিজেই রান্না করে, ঘরদোর গোছায়, বাড়ির কাজ করে। বাগানটিতে যত্নআত্তি করতে গ্রাম থেকে আসে এক বৃদ্ধ, সপ্তাহে 2 বার। যখন হাতে অন্য কাজ থাকে না, জেরাল্ড মার্টিন নিজেও হাত লাগায়। জেরাল্ডও বাগান করতে খুব ভালোবাসে। কিন্তু এই মুহূর্তে রীতিমতো অবাক হল অ্যালেক্স। বিস্মিত হয়ে দেখল বৃদ্ধ মালি পেছনের বাগানে কাজ করছে, অথচ আজকে তো তার আসার কথা নয়। ওর আসার কথা সোমবার আর শুক্রবারে, আজকে তো বৃহস্পতিবার। কি ব্যাপার জর্জ, কি করছো তুমি এখানে? জানতাম আপনি খুব আশ্চর্য হয়ে যাবেন। কাল আমাদের গ্রামে উৎসব, তাই ভাবলাম আজকেই কাজটা করে দিয়ে যাই। আরো শুনলাম আপনারা কিছুদিনের জন্য চলে যাচ্ছেন, তাই ভাবলাম
দেখা করে আসি। আর বাগান সম্বন্ধে কিছু যদি বলার থাকে। কই, আমরা তো কোথাও যাচ্ছি না। আগামীকাল আপনারা লন্ডন যাচ্ছেন না? না, কে তোমাকে বলেছে? কি জানি, গতকালই তো আপনার কর্তার সঙ্গে গ্রামের রাস্তায় দেখা হলো। তিনি জানালেন শুক্রবার আপনারা লন্ডন যাচ্ছেন এবং কবে ফিরবেন কোনো ঠিক নেই। ধুর, কি শুনতে কি শুনেছ? বলল বটে, কিন্তু অ্যালেক্স বিস্মিত হলো এই ভেবে যে জেরাল্ড এ বেচারিকে কি বলেছে, লন্ডন যাবে। সে তো কখনো যাবার চিন্তাও করেনি। হঠাৎই অত্যন্ত কর্কশ ভাষায় তার চিন্তার বহিঃপ্রকাশ ঘটল। আমি লন্ডনকে ঘৃণা করি। ও, তাহলে হয়তো আমারই ভুল, কি জানি। যাকে, খুব খুশি হলাম আপনারা যাচ্ছেন না। লন্ডন যাওয়ার কথা আমিও চিন্তা করি না। আসলে রাস্তাঘাটে বড় মোটরের ভিড়ভাড়টা বড় বাজে জিনিস। এই দেখুন না, এই বাড়ির পূর্বতন মালিক বেশ ছিলেন হাসি খুশি। হঠাৎ তিনি গাড়ি কিনে বসলেন, আর তার 1 মাসের মধ্যেই বাড়ি বিক্রি করতে হলো। আমি বলেছিলাম, জানেন, এত খরচ করে যে বাড়ি করলেন, বিক্রির সময় দাম উঠবে তো। তা উনি খুব জোর দিয়ে বলেছিলেন 2000 পাউন্ডের প্রতিটি পেনি তিনি তুলে নেবেন। অবশ্য তার কথা তিনি রেখেছেন। হ্যাঁ, ভদ্রলোক 3000 পেয়েছেন। না না, 2000, সেরকমই তো কথা হয়েছিল। এমন কথা উঠেছিল দাম বড় বেশি হয়ে যাচ্ছে। আসলে ওটা 3000। কিছু মনে করবেন না, মেয়েদের সঙ্গে টাকার হিসেব বড় গোলমেলে। আশা করি আগের ভদ্রলোক আপনার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারবেন না উনি 3000 নিয়েছেন। না, ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি, হয়েছে আমার স্বামীর সঙ্গে। জর্জ আবার তার নিজের কাজে মন দিল, কিন্তু একগুঁয়ের মতো নিজের কথাতেই স্থিরও রইল। যাই হোক, দামটা কিন্তু 2000ই। অ্যালেক্স আর কোনো তর্কে গেল না। বাগানে বেড়াতে বেড়াতে বিভিন্ন জাতের ফুল বেছে বেছে তুলতে লাগলো। ফুলের গন্ধ আর ফুলের শোভা খুশি করে তুলল অ্যালেক্সকে। হাতে একগুচ্ছ ফুল নিয়ে যখন সে পায়ে পায়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে, হঠাৎই নজরে পড়ল ফুলের একটা কেয়ারির মধ্যে গাছপাতার আড়ালে গাঢ় সবুজ কিছু একটা চকচক করছে। অ্যালেক্স দাঁড়ালো, হাতে নিয়ে দেখল একটা ডায়েরি, ছোট্ট পকেট ডায়েরি। ওটা যে ওর স্বামীর, চিনতে কোনো অসুবিধে হল না। বোধহয় বাগানে কাজ করার সময় পকেট থেকে পড়ে গেছে, খেয়াল করেনি। এবার যে কোনো মেয়েই যা করবে, অ্যালেক্স ঠিক তাই করল। অতিরিক্ত আগ্রহবশে ডায়েরির পাতার পর পাতা উল্টে যেতে লাগল। কি লেখা আছে জানার কৌতূহল অসীম। মোটামুটি ওদের বিয়ের সময় থেকে এই ডায়েরিতে উল্লেখ করা আছে। অ্যালেক্স আশ্চর্য হল, ভালোও লাগলো জেরাল্ডের নিয়মানুবর্তিতার নিদর্শন দেখতে পেয়ে। ওর শিক্ষিত মনস্ক চরিত্র অ্যালেক্সকে রীতিমতো খুশি করল। দেখা যাচ্ছে দিন আরম্ভ হবার আগেই জেরাল্ড সমস্ত দিনের কর্মসূচিকে ছকে ফেলে ঘড়ি ধরার সময়। ডায়েরির পাতা উল্টাতে গিয়ে দেখা গেল ওদের বিয়ের দিনটার উল্লেখ স্পষ্ট অক্ষরে লেখা আছে 14ই মে। অ্যালেক্সের সঙ্গে বিয়ে, সেন্ট পিটার্স গির্জায়, সময় 2:30। বাড়াবাড়ি। অ্যালেক্স নিজের মনেই হাসল। পাতার পর পাতা উল্টে যেতে যেতে থামল এক জায়গায়। 18ই জুন, বৃহস্পতিবার। হঠাৎই মনে পড়ল অ্যালেক্সের, তারিখটা তো আজকে। হ্যাঁ, আজকেরই। তারিখের তলায় পরিচ্ছন্ন এবং সংক্ষিপ্তভাবে জেরাল্ড লিখেছে রাত্রি 9টা। কিন্তু কই, আর কিছু তো লেখা নেই। রাত্রি 9টায় কি হবে তখন? জেরাল্ড কি করবে বলে ঠিক করে রেখেছে, কিছু তো বুঝতে পারছি না। অ্যালেক্সের হাসি পেল, অনেকটা যেন সেই গোয়েন্দা কাহিনীর মতো রহস্য। এ কি কোনো মহিলার নাম, সাংকেতিক চিহ্ন? পাতার পর পাতা উল্টাতে লাগলো অ্যালেক্স। বিস্তর তারিখ, সাক্ষাৎকার, ব্যবসা সংক্রান্ত নানা খবর ছড়িয়ে আছে, কিন্তু কোথাও দ্বিতীয় কোনো মহিলার নাম পাওয়া গেল না। একসময় অ্যালেক্স ডায়েরিটা পকেটস্থ করে ফুলগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করল। সবই ঠিক আছে, তবু কোথায় যেন একটা অস্বস্তির কারণ ঘটছে। ডিক উইনফোর্ডের সতর্কবাণী মনে পড়ল অ্যালেক্সের। মনে রেখো অ্যালেক্স, লোকটি একেবারে অপরিচিত, তার কিছুই তোমার জানা নেই। কথাটা ডিক মিথ্যে বলেনি। সত্যি জেরাল্ড সম্বন্ধে কতটুকু জানত অ্যালেক্স? একমাত্র তার বয়স 40 ছাড়া। এতখানি বয়সে তার বিবাহ পূর্ব জীবনে কি অন্য কোনো মহিলার আগমন হয়নি? অ্যালেক্স অধৈর্য হয়ে মাথা নাড়ল। তারও তো কিছু বলার আছে।
তার কুমারী জীবনের প্রেম কাহিনী। স্বামীকে কি জানাবে যে ডিক উইনফোর্ড এই গ্রামে এসেছে এবং তাকে টেলিফোন করেছিল? বিপদ কি একটা, যদি ডিকের খবর জেরাল্ডকে জানানো হয়, সে নির্ঘাত তাকে কটেজে নেমন্তন্ন করতে ব্যস্ত হয়ে উঠবে। তখন অ্যালেক্সকে আবার বলতে হবে যে না, ডিক নিজেই আসতে চেয়েছিল এবং সে নিজেই তাকে বারণ করেছে। এরপর স্বাভাবিক কারণে প্রশ্ন উঠবে এমন কাজ সে কেন করল। তখন কি জবাব দেবে অ্যালেক্স? তাকে কি তার স্বপ্নের কথা বলবে? অবশেষে অ্যালেক্স সিদ্ধান্ত নিল জেরাল্ডকে নিজের থেকে সে কিছু জানাবে না। দুপুরের খাবারের কিছু আগে জেরাল্ডকে ফিরে আসতে দেখে রান্নাঘরে নিজেকে ব্যস্ত রাখার ভান করল অ্যালেক্স। আসলে নিজের বিক্ষিপ্ত মনটাকে শান্ত করার প্রয়োজন ছিল। গ্রাম থেকে ফিরে এসে জেরাল্ড কোনো কিছু না বলায় অ্যালেক্স নিশ্চিন্ত হল যে ডিকের সঙ্গে তার দেখা হয়নি, ফলে পুরো ব্যাপারটাই চেপে যাওয়ার সিদ্ধান্তটাই বহাল রাখল। কিন্তু মনটা হয়ে রইল বিভ্রান্ত। যে কোনো শব্দ তাকে সচকিত করে তোলে, চমকে চমকে ওঠে। জেরাল্ড কিন্তু সেসব লক্ষ্য করে না। তার ছিল নিজের চিন্তা, এবং সে চিন্তা এত গভীর যে অ্যালেক্সকে মাঝে মাঝেই একই কথা দুবার তিনবার করে বলতে হয়েছে। জেরাল্ডের উত্তরগুলোও খুব স্পষ্ট ছিল না। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর ওরা বসেছিল বসার ঘরের সোফায়। সব জানলা খুলে দেওয়া হয়েছিল যাতে বাইরের সুরভিত বাতাস ঘরের ভেতরটা ভরিয়ে দেয়। তখন অ্যালেক্সের মনে পড়ল সকালের সেই ডায়েরিটার কথা। পকেট থেকে ডায়েরিটা বের করে আনলো এবং জেরাল্ডের দিকে হাত বাড়িয়ে দিল। এই নাও, হারিয়েছিলে। নিশ্চয়ই বাগানে পেয়েছ। তোমার যাবতীয় গোপন কথা এখন আর আমার কাছে গোপন নয়। সেটা এমন কিছু দোষণীয় নয়। কিন্তু রাত 9টার সময় তোমার কোন মহৎ কর্মটি সমাধা হবে শুনি? ও, সে মহান কর্মটি সাধন হবে এক সুন্দরী যুবতী নারীর সাহচর্যে, যার মাথায় অতি সুন্দর চুলের রাশ, দু চোখে সাগরের নীলিমা, যে ঠিক তোমার মতো দেখতে। তার নাম অ্যালেক্স। বুঝলাম না। আসলে ওই কিছু ফটো ওয়াশ করার কাজ বাকি আছে, সেগুলো করব, আর তুমি আমায় সাহায্য করবে। একথা ঠিক, জেরাল্ড মার্টিন একজন অত্যন্ত উৎসাহী আলোকচিত্রশিল্পী। যদিও তার ক্যামেরা তত আধুনিক নয়, তবু ভালো জিনিস। সে ছোট একটা ঘর বেছে নিয়েছে ডার্ক রুম করার জন্য, আর অবিশ্রান্তভাবে অ্যালেক্সের ফটো নিয়ে চলেছে নানা ভঙ্গিমায়। অ্যালেক্স টিপ্পনি কাটতে ছাড়ল না। এবং আজ রাত 9টার সময় সেটা হওয়া চাই। জেরাল্ডকে হঠাৎই যেন একটু বিরক্ত মনে হল, তবু কণ্ঠস্বর যথেষ্ট মোলায়েম করার চেষ্টা করে বলল, ডার্লিং, কোন কাজ আরম্ভ করিতে গেলে একটি নির্দিষ্ট সময় বাছিয়া লওয়া বাঞ্ছনীয়। তাহাতে নিজের এবং অপরের দুই তরফেরই সুবিধা বিস্তর। অ্যালেক্স কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে রইল। মুখ দিয়ে একটা কথাও বের হল না। বসে বসে তার স্বামীকে সে দেখছে। জেরাল্ড চেয়ারে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় সিগারেট খাচ্ছে, নিখুঁতভাবে কামানো দাড়ি। দেখতে দেখতে হঠাৎই অ্যালেক্সের পা থেকে মাথা অবধি একটা বিদ্যুৎ প্রবাহ যেন খেলে গেল। সমস্ত শরীর শিহরিত হল। নিজেকে কোনোভাবে স্থির করার আগে মুখ থেকে একটা আর্তচিৎকার যেন বেরিয়ে এলো। তোমার সম্বন্ধে আমি কত কম জানি। কেন অ্যালেক্স? তোমাকে তো আমার সবকিছুই জানিয়েছি, গোপন তো কিছুই করিনি। নর্দাম্বারল্যান্ডে আমার কৈশোর, যৌবনে দক্ষিণ আফ্রিকা, গত 10 বছর ধরে কানাডায়, সেখানকার ব্যবসা, আমার সফলতা ব্যর্থতা সব তো বলেছি, কি বলিনি? হ্যাঁ, বলেছ ব্যবসার কথা। তুমি বলছো প্রেমের কথা, ভালোবাসার কথা। ভগবান তোমাদের প্রত্যেকটি মেয়েকে একই ধাঁচে তৈরি করেছে। মানুষের ব্যক্তিগত খুঁটিনাটি জানতেই হবে। হঠাৎ অ্যালেক্সের গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। আবার সেই অস্বস্তি। না, মানে থাকতেও তো পারে তেমন কিছু প্রেম, মানে আমি যদি জানতে পারতাম। আমি জানি না অ্যালেক্স, এসব ব্লু বিয়ার্ড চেম্বার বিজনেসে লাভ কবে হবে। তবে কথা যখন তুললে লুকিয়ে রেখে লাভ নেই, কারণ তুমি বিশ্বাস করবে না। হ্যাঁ, আমার জীবন নারী বর্জিত নয়। তারা এসেছে, চারিদিকে গুঞ্জন তুলেছে, ওই অবধি। কোনো রেখাপাত আলাদা করে কেউ করে যেতে পারেনি আমার জীবনে। আমার কাছে তাদের কোনো অর্থই ছিল না। এ বিষয়ে তুমি আমায় বিশ্বাস করতে পারো। তুমি খুশি হয়েছ অ্যালেক্স? জেরাল্ড উৎসুক হয়ে তাকিয়ে আছে স্ত্রীর চোখের দিকে। কি যেন বুঝতে চাইছে, জানতে চাইছে। আজ রাতে এমনি সব বাজে ব্যাপারগুলো তোমার মাথায় ঢুকলো কেন? আগে তো কখনো তুমি এসব কথা জানতে চাওনি। জানি না,
আমি জানি না, আজ সারাটা দিন আমার বড় অস্বস্তিতে কেটেছে। আমি জানি না। খুব খারাপ, খুব খারাপ। কেন কেন খারাপ কেন? খারাপ কারণ এমনিতেই তো তুমি এত হাসি খুশি, এত সুন্দর, তবু আজ আজ সবাই যেন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, সবকিছু আমার বিরুদ্ধে যাচ্ছে। এমনকি জর্জ, বাগানের মালি জর্জ, সেও কোথা থেকে অদ্ভুত এক ধারণা নিয়ে এসেছে। সে বলল আমরা লন্ডন চলে যাচ্ছি। ওর বক্তব্য তুমি তাকে বলেছো যে আমরা লন্ডন যাচ্ছি। জর্জ? হ্যাঁ। তার সঙ্গে কোথায় তোমার দেখা হলো? শুক্রবারের বদলে সে বাগানে কাজ করতে এসেছিল আজ। হারামজাদা বুড়ো! বুড়োটা এক নম্বরের গাধা। তুমি তাকে এমন কি বলেছো যে জর্জ ভাবতে পারে যে আমরা লন্ডন চলে যাচ্ছি? আমি তাকে কিছুই বলিনি। ও হ্যাঁ, কথায় কথায় বলেছিলাম যে আজ লন্ডন একবার যেতে পারি, তো সেই কথাকেই সে স্থির ধরে নিয়েছে। যাকে তুমি নিশ্চয়ই তাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছো। হ্যাঁ, সেটা বলেছি, কিন্তু বুড়োদের মাথায় একবার কিছু ঢুকলে সেটা তাড়ানো খুবই মুশকিল। এরপরেই জর্জ বাড়ির দাম সংক্রান্ত যা বলেছে অ্যালেক্স তাও জানালো। জেরাল্ড সব শুনে খানিকক্ষণ চুপ, ওর মাথার মধ্যে ভাবনার চট। বাড়িওয়ালা 2000 পাউন্ড ক্যাশ চেয়েছিল, বাকি 1000 পাউন্ড মর্টগেজে। আমার মনে হয় জর্জ ওই থেকেই। হতে পারে। অ্যালেক্স ওর স্বামীর সঙ্গে একমত হল। হঠাৎই ঘড়ির দিকে চোখ পড়তে অ্যালেক্স বলে উঠল, 9:05, আমাদের নির্দিষ্ট কাজে যেতে হবে না? জেরাল্ড মার্টিনের মুখে হঠাৎই অদ্ভুত এক হাসি ছড়িয়ে পড়ল। সে প্রায় না বলার মতোই বলল, না ডার্লিং, আমি আমার মত পাল্টাচ্ছি। আজ আর ছবির কাজ নয়। নারী চরিত্র দুর্গেও মানতেই হবে। আনন্দের স্রোতে কিসের একটা বাধার ইঙ্গিতে যেমন চঞ্চল হয়ে উঠেছিল, ভীত হয়ে পড়েছিল, বৃহস্পতিবার রাত্রি শুতে যাবার সময় সেই মনই আবার শান্ত, নিরুদ্বিগ্ন। শান্তিতে সে রাতে ঘুমল অ্যালেক্স। এতটুকু বাধা সৃষ্টি হল না। অথচ পরের দিন আবারও যে কে সেই। দিনের আলো কমে আসতেই ওর অবচেতন মনে কিসের জন্য একটা আশঙ্কা দ্রুত দানা বেঁধে উঠতে লাগলো। সবার অলক্ষ্যে কিছু একটা ঘটার প্রস্তুতি চলছে। ডিক আর ফোন করেনি, একথা সত্যি, কিন্তু তার কাজের প্রভাব তাকে এমন বিপদে ফেলেছে। একটা কথা তার বারবার মনে পড়তে লাগলো। ডিক প্রায়শই বলতো, অ্যালেক্স, তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ? একজন বিদেশি, তাকে তুমি ভালো করে চেনো না, তার সম্বন্ধে কিছু জানো না। সে সঙ্গে মনের মধ্যে অতি পরিষ্কারভাবে ভেসে উঠল ওর স্বামীর মুখের ছবি। যখন সে বলছিল, ওসব ব্লুবিয়ার চেম্বারের গল্পর স্মৃতিকে টেনে এনে কি লাভ অ্যালেক্স? সে কি খুব বুদ্ধিমানের কাজ হবে? অর্থ যত দুর্বোধ্যই হোক না কেন, এই যে আসলে সতর্কীকরণ, এমন আশঙ্কা অ্যালেক্সের মনে দানা বেঁধে উঠল। কোন অনাগত বিপদের আশঙ্কা। পুরো পরিস্থিতির যেন একটাই মানে হয়, কেন কেন মাটি খুঁড়তে বসেছ অ্যালেক্স? কাজটা বোধহয় বুদ্ধিমানের মতো হবে না। তুমি নিদারুণ আঘাত পেতে পারো। এও সত্যি যে জেরাল্ড প্রতিজ্ঞা করেছে ওর জীবনে এমন কোন মহিলা আসেনি যাকে নিয়ে কোনো ভাবান্তর হতে পারে। তবু অ্যালেক্স কেন যেন তেমন সন্তুষ্ট হতে পারছে না। জেরাল্ড হয়তো পরিস্থিতি বুঝে বাধ্য হয়েছে এমন কথা বলতে, কিন্তু তাতে মন কেন মানে না, সহজ হয় না কেন? শনিবার সকালের মধ্যে অ্যালেক্সের ধারণা বদ্ধমূল হল যে জেরাল্ডের জীবনে আগেও মহিলা এসেছে। ওই ব্লু বিয়ার চেম্বার, এই কথাগুলোর মধ্যেই একটা রহস্য নিহিত আছে। জেরাল্ড অত্যন্ত যত্ন আর সতর্কতার সঙ্গে লুকিয়ে রাখার চেষ্টা করছে, তাই ও এসব পছন্দ করে না। নারী চরিত্রের ভূষণ হিংসা, যাকে না অত্যন্ত ধীর পায়ে অগ্রসর হচ্ছিল, তাই যেন বিরাট পদক্ষেপে এবার উপস্থিত হল, অ্যালেক্সকে আচ্ছাদিত করল। সেদিন রাত 9টায় কার সঙ্গে তার দেখা করার কথা ছিল? এমন কোন মহিলার সঙ্গে? ফটো তৈরি করার গল্প কি তাহলে একটা নিছক তৈরি করা কল্পনা, কোন পরিস্থিতির ফসল? আতঙ্কের সঙ্গে অ্যালেক্স আবিষ্কার করল সেই পকেট ডায়েরি পাওয়ার ঘটনা থেকে শুরু করে এখন অবধি যা যা ঘটেছে সবই গেছে তার বিরুদ্ধে, তার পক্ষে বিষবৎ মানসিক যন্ত্রণার কারণ হয়েছে। 3 দিন আগেও অ্যালেক্স নিজের সপক্ষে বলতে পারত সে তার স্বামীকে চেনে, প্রতি ইঞ্চিতে চেনে, সার্বিকভাবে জানে, কিন্তু এখন স্থির নিশ্চিত ওর স্বামী একজন বিদেশি। সর্ব অর্থে তাকে সে আদপে চেনেই না, জানে না। তার মনে পড়ল বুড়ো মালি জর্জের কথা প্রসঙ্গে জেরাল্ডের অস্বাভাবিক রাগ ওর প্রতিদিনকার স্বভাব বিরুদ্ধ। ছোট্ট একটা ঘটনা,
অতি ছোট্ট, কিন্তু প্রমাণ করল সত্যি অ্যালেক্স জানে না, তার স্বামী সম্বন্ধে কিচ্ছু জানে না, তাকে চেনে না। ওর স্বামী এক আগন্তুক। শনিবার সাপ্তাহিক বাজার তোলা হয়। অনেক টুকিটাকি জিনিস গ্রাম থেকে কিনে আনতে হয়। অ্যালেক্স ঠিক করল সেই নিজে যাবে। জেরাল্ড যেমন বাগানে কাজ করছিল তেমনই করুক। প্রস্তাবটা পেশ করতেই জেরাল্ড তীক্ষ্ণভাবে প্রতিবাদ জানালো এবং নিজেই বলল অ্যালেক্স বাড়িতে থাকবে। এমনভাবে বলল অ্যালেক্স বাধ্য হল নিজের মত পাল্টাতে। প্রথমত অ্যালেক্স খুবই অবাক হল, দ্বিতীয়ত বুঝতে পারল না তাকে গ্রামে না যেতে দেওয়ার কারণ কি, তৃতীয়ত ওর স্বামীর এই কাজ যেন আবারও বিপদের সংকেত পাঠাতে শুরু করল ওর দিকে। হঠাৎই অন্য একটা দিকের কথা চিন্তা করতে গিয়ে অ্যালেক্সের কাছে সব পরিষ্কার হয়ে গেল। এমনও তো হতে পারে জেরাল্ড গ্রামে ডিক উইনফোর্ডের উপস্থিতির কথা জানে। বিয়ের পর অ্যালেক্সের মনে হিংসাবোধ তেমন ছিল না, এখন যে মাত্রায় আছে। জেরাল্ডের তো একই ব্যাপার থাকতে পারে। সে চায় না ডিকের সঙ্গে ওর স্ত্রীর আবার সাক্ষাৎ হোক। এমন তো ঘটতেই পারে, আর তাই হয়তো ঘটেছে। ফলে জেরাল্ডের যাবতীয় কাজের হিসেব পাওয়া গেল। নিজের বিকারের জন্য মনে মনে অ্যালেক্স লজ্জিত হল। দেখতে দেখতে আবার এসে গেল বিকেলের চায়ের সময়। অ্যালেক্স চঞ্চল হয়ে উঠল, তার মানসিক শান্তি বিঘ্নিত হতে শুরু করলো। ঘর গোছাবার নাম করে ওপরে স্বামীর ঘরে উঠে এলো, বলা যায় ভান করল। যদি আমি নিশ্চিত হতে পারতাম, যদি আমি নিশ্চিত হতে পারতাম। অ্যালেক্স নিজের মনেই যুক্তি খাড়া করল। নারী ঘটিত কোনো সাক্ষ্য প্রমাণ কি আর এতদিনে আছে? কবেই নষ্ট করে ফেলা হয়েছে। অন্যদিকে পুরুষেরা নিতান্তই কোনো বিদঘুটে কারণে দু একটা নিদর্শন জমিয়ে রেখে দেয়, যা কিনা ভবিষ্যতে তারই বিরুদ্ধে যেতে পারে। চিঠিপত্রের বান্ডিল, কাগজপত্র, টেবিলের ড্রয়ার কিছুই দেখতে সে বাকি রাখল না। এমনকি জেরাল্ডের জামা কাপড়ের পকেট হাতড়েও সে সাক্ষ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা চালাল। অবশেষে ঠেকল এসে দুটো ড্রয়ারে, যেগুলো বন্ধ ছিল। অ্যালেক্সের বদ্ধমূল ধারণা হল ও দুটো খুলতে পারলেই সে সেখান থেকে নিশ্চয়ই যথেষ্ট কাগজপত্র, সাক্ষী সাবুত পাবে। ছোট্ট অ্যালেক্স নিচের তলায়, সেখানে দেওয়াল আলমারিতে একটা চাবি রাখা আছে। অ্যালেক্স চাবির গোছা নিয়ে এলো, একের পর এক চাবি লাগিয়ে ড্রয়ার খোলার চেষ্টা করতে লাগলো। অবশেষে খুলল ড্রয়ার এবং সেখান থেকে পাওয়া গেল কি আশ্চর্য, ফিতে দিয়ে বাঁধা এক গোছা চিঠি। আনন্দে অ্যালেক্সের হৃদয় যেন নেচে উঠল। দ্রুত হাতে চিঠির গোছা খুলে ফেলল এবং পরমুহূর্তে প্রচন্ড লজ্জিত হয়ে সেগুলো আবার রেখে দিল যথাস্থানে। কারণ চিঠিগুলো অ্যালেক্স আর জেরাল্ডের বিবাহপূর্ব অনুরাগেরই স্বাক্ষর। এবার দ্বিতীয় ড্রয়ার, কিন্তু একটাও চাবি সেখানে লাগানো সম্ভব হল না। একদিকে অসীম লজ্জা, অন্যদিকে হিংসার ভূত যেন অ্যালেক্সকে পাগল করে দিল। সে ছুটল অতিরিক্ত চাবির যে একটা গোছা আছে সেইটা আনতে। এবার পরিশ্রম সার্থক হল, ড্রয়ার খুলে গেল, কিন্তু সেখানে পুরনো বিবর্ণ হয়ে যাওয়া খবরের কাগজের কিছু কাটিং ছাড়া আর কিছুই বিশেষ পাওয়া গেল না। অ্যালেক্সকে বেশ নিশ্চিন্ত মনে হল, তার সমস্ত চিন্তা অমূলক। তবুও কাটিংগুলোর উপর আরেকবার করে নজর চালিয়ে দেখতে চাইল কি এমন বিষয় যা ওর স্বামীকে আগ্রহান্বিত করেছে এতটা। পড়তে গিয়ে দেখল কাটিংগুলো কোনো আমেরিকান কাগজের, তারিখ প্রায় 7 বছর আগেকার। চার্লস ল্যামাট্রে নামের একজন জোচ্চোরের নারী ঘটিত কোনো অপরাধের বিচারের কার্য বিবরণী। এরকম এক বাড়ির মেঝে খুঁড়ে এক মহিলার কঙ্কাল পাওয়া গেছে, আগে যেখানে সে ভাড়া থাকত। আরো দেখা যাচ্ছে এর আগে যত মেয়েকে সে বিয়ে করেছে পরবর্তীকালে তাদের কারুর দেখা পাওয়া যায়নি। সে কোর্টে চরম নিপুণতার সঙ্গে নিজেকে নিরপরাধ প্রতিপন্ন করার চেষ্টা করেছে। অবশ্য বাঘা বাঘা আইন বিচারক তাকে সাহায্যও করেছেন। বিচারে ফাঁসির হাত থেকে সে বাঁচতে পারলেও অন্যান্য অভিযোগে তাকে বেশ কয়েক বছরের জন্য জেলে যেতে হয়েছিল। অ্যালেক্স মনে করতে পারল যে সেই সময় এই বিচার প্রসঙ্গে অভূতপূর্ব সাড়া পড়ে গিয়েছিল এবং আরও একবার পাঠকগুলো উত্তেজিত হয়েছিলেন যখন জানা গেল প্রায় 3 বছর পরে ল্যামাট্রে জেল ভেঙে পালিয়েছে এবং তাকে আর ধরা সম্ভব হয়নি। ওর ব্যক্তিত্ব এবং মেয়ে ভোলানো রূপ সম্বন্ধে নানান গল্পগাথা সে সময়কার লন্ডন পত্রিকাগুলো প্রচার করেছে। পত্রিকাগুলো বেশ গুছিয়ে প্রকাশ করেছে ওর আচার আচরণ, কথাবার্তা, দুর্বল হার্টের দরুন কোর্টের মধ্যে অসুস্থ হয়ে পড়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হাতে ধরা কাটিংগুলোর মধ্যে ল্যামাট্রের একটা ছবিও পাওয়া গেল। অ্যালেক্স বেশ খুঁটিয়ে দেখতে লাগলো ছবিটা। লম্বা দাড়িওয়ালা বেশ পণ্ডিত মতো দেখতে এক ভদ্রলোকে। ছবিটা দেখে অ্যালেক্সের মনে পড়ল আরও একজনকে, কোথায় যেন তার সঙ্গে অদ্ভুত মিল। কিন্তু কে সেই ব্যক্তি এখনই মনে করতে পারল না। কে সে ব্যক্তি যার মুখের আদরের সঙ্গে অ্যালেক্স ছবির মুখের মিল খুঁজে পেল? কে সে? চিন্তা চিন্তা চিন্তা। চকিতে অ্যালেক্স মনে করতে পারল জেরাল্ড। হ্যাঁ, চোখ আর ভ্রুর সঙ্গে অদ্ভুত মিল আছে।
হয়তো এই কারণেই সযত্নে ও কাটিংগুলো রেখে দিয়েছে। অভিযুক্তের ডায়েরিতে কয়েকটা তারিখ পাওয়া গেছে। সকলের ধারণা এই তারিখগুলোতেই সে হতভাগ্য সেই মহিলাদের ভবলীলা সাঙ্গ করেছে। এক মহিলা তাকে শনাক্ত করলেন এবং স্থির প্রত্যয়ের সঙ্গে জানালেন অভিযুক্তকে তিনি চেনেন। অভিযুক্তের বাঁ হাতের থাবার ঠিক নিচে একটা জরুলের চিহ্ন আছে। অ্যালেক্স দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দুলতে লাগলো। ওর কম্পিত হাত থেকে সমস্ত কাগজগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। বারবার মনে পড়তে লাগলো ওই লেখাটা। ওর বাঁ হাতের কবজিতে সত্যি একটা জরুল আছে। জেরাল্ড মার্টিন আসলে চার্লস ল্যামেট্রে। বিক্ষিপ্ত ঘটনাগুলো তার মাথার ভেতরে যেন ঝড় তুলল। বাড়ি কেনা হয়েছে যে টাকা, সে তার টাকা, সম্পূর্ণভাবে তার। ওর উত্তরাধিকার সূত্রে পাওয়া সব কাগজ ওকেই বিশ্বাস করে দেওয়া হয়েছিল। এমনকি ওর দেখা স্বপ্ন বাস্তবে রূপায়িত হতে চলেছিল। অবচেতন মানুষে বরাবরই জেরাল্ডকে ভয় করে এসেছে আর তার হাত থেকে উদ্ধার পেতে চেয়েছে। আর ওই ডিক উইনফোর্ড, সেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ওরই জন্য আজকের সত্য এত সহজে এবং বিনা দ্বিধায় মেনে নিয়েছে অ্যালেক্স। সেই চার্লস ল্যামেট্রের শিকারের তালিকায় আরেকটি নাম যোগ হবে শিগগিরই, খুব শিগগিরই। আর একটা কথা মনে পড়তে অ্যালেক্স যেন ডুকরে উঠল। বৃহস্পতিবার রাত 9টা। ছবি ডেভেলপের জন্য অন্ধকার ঘর। আগেও সে এমনি করে এক ঘরে এক হতভাগীকে পুঁতে রেখে এসেছিল। সমস্ত কিছু ছকে বাঁধা ছিল বৃহস্পতিবার রাতের জন্য। ও মাই গড, লোকটা কি পাগল? নয়তো ঠান্ডা মাথায় অনেক আগে থেকে কেউ তার ডায়েরিতে এমন একটা নির্দিষ্ট দিন আর তারিখ উল্লেখ করে? না না না, তা নয়। খুবই যুক্তিগ্রাহ্য কাজ। দিনের কার্য বিবরণী আগাম লিপিবদ্ধ করা জেরাল্ডের অভ্যেস। খুন ওর কাছে ব্যবসারী অঙ্গ, অন্যান্য ব্যবসার মতো। পরক্ষণে অ্যালেক্সের মনে হলো, তাহলে আজ শনিবার অবধি কি তাকে বাঁচিয়ে রেখেছে? ইয়েস, জর্জ, বৃদ্ধ মালি, সেই আমাকে এখন অবধি বাঁচিয়ে রেখেছে। কেন জেরাল্ড বুড়োর ওপর অস্বাভাবিক রেগে গিয়েছিল এখন আমি বুঝতে পারছি। বুড়ো নিশ্চয়ই সকলকে বলে বেরিয়েছে যে ওরা শুক্রবারে লন্ডন চলে যাচ্ছে। অপ্রত্যাশিতভাবে সে বৃহস্পতিবারে কাজে এসেছে, আমাকে লন্ডন যাওয়ার গল্প শুনিয়েছে, আর আমি তার সঙ্গে তর্ক করেছি। তাই ওই রাত্রে আমাকে খুন করাটা অত্যন্ত মূর্খের মতো কাজ হতো। ও কি অদ্ভুতভাবে আমার জীবন রক্ষা পেল, আর কি ভয়ানক! আমি যদি বুড়োর গল্প জেরাল্ডকে না বলতাম। অ্যালেক্সের পা থেকে মাথা অবধি থরথর করে কেঁপে উঠল। কিন্তু আর নয়, নষ্ট করার মতো সময় এতটুকু নেই। অ্যালেক্সকে বেরিয়ে পড়তেই হবে আজই, এই মুহূর্তে, ও ফিরে আসার আগেই। আর একটা রাতও একই ছাদের তলায় ওর সঙ্গে বাস করা অসম্ভব। তাড়াতাড়ি সব কাগজপত্র ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে চাবি বন্ধ করল অ্যালেক্স। পরক্ষণেই যেন পাথরের মতোই জমে গেল, চড়ার ক্ষমতা হারিয়ে ফেলল। কারণ বাগানের দরজা খোলার শব্দ শুনতে পেয়েছে অ্যালেক্স। জেরাল্ড, ওর স্বামী, ফিরে এসেছে। ছুটে গিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। হ্যাঁ, তার স্বামীই বটে। নিজের মনে হাসতে হাসতে সে আসছে। ওর হাতের দিকে তাকিয়ে কিন্তু অ্যালেক্সের হৃদয় স্পন্দন থেমে যাবার দাখিল। ওর স্বামীর হাতে একটা ঝকঝকে নতুন কোদাল। আজ সেই কাল রাত্রি। কিন্তু সুযোগ আছে, এখনো সুযোগ আছে, যদিও অল্প। জেরাল্ড কোদাল হাতে বাড়ির পেছন দিকে গেল। ও কোদালটা ওই অন্ধকারে রাখতে গেছে। এই সময় তৈরি হও অ্যালেক্স। জীবনের শেষ ঘন্টার ধ্বনি যেন এখনই শুনতে পেল অ্যালেক্স। একটুও সময় নষ্ট না করে ছুটে বেরিয়ে এলো বাড়ির বাইরে। কিন্তু যেইমাত্র সে দরজা ছেড়ে বেরোতে যাবে, জেরাল্ড এসে দাঁড়ালো সামনে। আরে কি ব্যাপার, দৌড়ে চললে কোথায়? অ্যালেক্স আপ্রাণ চেষ্টা করল নিজেকে সংযত করতে এবং স্বাভাবিক হতে। এই মুহূর্তে যদিও তার সুযোগ হাতছাড়া হয়ে গেল, এখনো একটা সুযোগ আছে। আমি ওই রাস্তা ধরে একটু পাইচারি করছিলাম। ভালো কথা, চলো আমিও তোমার সঙ্গে যাব। না না জেরাল্ড, তার প্রয়োজন হবে না। আমার আসলে ভীষণ মাথাটা ধরেছে। একলা একলা পাইচারি করতে চাই। তোমার কি হয়েছে অ্যালেক্স? তুমি বিবর্ণ হয়ে গেছো, তুমি কাঁপছো। কই না তো, কিছু হয়নি তো। ভীষণ মাথাটা ধরেছে, তাই ভাবলাম একটু পাইচারি করলে ঠিক হয়ে যাবে। তুমি কি আমার সঙ্গ পছন্দ করছো না? তবে তো আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাবই, সে তুমি চাও আর নাই চাও। এরপর বাধা দিতে আর সাহসে কুলোর না অ্যালেক্সের। একবার যদি জেরাল্ড জানতে পারে যে সে সব জানে,
সব ভেস্তে যাবে। তীব্র প্রচেষ্টায় নিজেকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করল অ্যালেক্স, তবু বাইরে খুব স্বস্তি বোধ করল না। ওরা ঘরে ফিরে এলে জেরাল্ডোকে বাধ্য করল বিছানায় শুয়ে পড়তে, তারপর অত্যন্ত কর্তব্যপরায়ণ স্বামীর মতো কপালে অধিকরণ লাগিয়ে দিল। অ্যালেক্সের নিজেকে অত্যন্ত অসহায় মনে হচ্ছিল, যেন সে হাত পা বাঁধা অবস্থায় ফাঁদে পড়ে আছে। জেরাল্ডোকে একটা মিনিটও একলা থাকতে দিতে রাজি নয়। তার সঙ্গে সঙ্গে রান্নাঘরে গেছে, খাবার প্লেট নিয়ে আসতে সাহায্য করেছে। খেতে বসে অ্যালেক্সের মনে হলো খাবার জন্য গলা দিয়ে কিছুতেই নামতে চাইছে না, তবু জোর করে খেতে চেষ্টা করল, নিজেকে যতটা স্বাভাবিক এবং হাসি খুশি রাখা যায়। সে জানে বেঁচে থাকার জন্য এখন সে সংগ্রাম করে চলেছে। ওই খুনির সঙ্গে সে এই বাড়িতে একা, কয়েক মাইলের মধ্যে কেউ থাকে না, চিৎকার করলেও কোনো সাহায্য সে পৌঁছবে না। ওর একমাত্র কাজ এখন কি করে স্বামীর সন্দেহ ভাব কমানো যায়, যাতে অন্তত কিছুক্ষণের জন্যও তাকে একলা ছাড়ে। সেই সময়টুকুতে সে টেলিফোনের সাহায্যের আবেদন পাঠাতে পারবে। এখন দৌড়ে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাকে ধরে ফেলবে জেরাল্ড। একবার মনে পড়ল, প্রথমবার কি জন্য জেরাল্ড তার ছক পাল্টাতে বাধ্য হয়েছিল। আচ্ছা, এবার যদি বলা যায় আজ সন্ধে ডিক বেড়াতে আসছে, কেমন হয়? কেমন হয়? কিন্তু শেষ অবধি সে প্ল্যান বাতিল করে দিল অ্যালেক্স। সে শুধু তার মৃত্যুকেই ত্বরান্বিত করবে, এই মুহূর্তেই খুন করবে, তারপর শান্তভাবে ডিককে টেলিফোন করে জানাবে অ্যালেক্স একটা বিশেষ কাজে বাইরে গেছে। একমাত্র ডিক যদি নিজেই আসতো আজ সন্ধ্যায়। ডিকের কথা চিন্তা করতে গিয়ে হঠাৎ তার মনে হলো একটা কাজ করলে হয় না, তাড়াতাড়ি একবার স্বামীকে দেখে নিল অ্যালেক্স। প্ল্যানটা মাথায় আসতে অ্যালেক্স যেন বেশ জোর পেল মনে। এত স্বাভাবিক আচরণ শুরু করলো যে নিজের পিঠ নিজেই চাপড়ে নিল অ্যালেক্স। তার মনে হলো জেরাল্ড এবার নিশ্চয়ই নিশ্চিন্ত হয়েছে। অ্যালেক্স কফি বানালো, তারপর বাইরের বারান্দায় নিয়ে গেল, যেখানে বসে মধুর সন্ধ্যাগুলো তারা উপভোগ করে। হ্যাঁ, ভালো কথা। পরে আমরা এই ছবিগুলোর গতি করব, ওকে? অ্যালেক্সের পা থেকে মাথা অব্দি কেঁপে উঠল, যেন ঠান্ডা রক্তস্রোত শীত জানাবে উঠে গেল। তুমি একা একা করতে পারবে না জেরাল্ড? আসলে আজ আমি বড় পরিশ্রান্ত। বেশি সময় নেব না, আর তোমায় কথা দিচ্ছি যে তোমার কিছুই অসুবিধে হবে না। তুমি এতটুকু পরিশ্রান্ত হবে না। অ্যালেক্স উঠে দাঁড়ালো, বিরস বদনে বলল, আমি মাংসওয়ালাকে একটা ফোন করে আসি। মাংসওয়ালাকে? এত রাতে? আমি জানি দোকান বন্ধ হয়ে গেছে, দেখি যদি বাড়িতে পাওয়া যায়। কাল শনিবার আছে, ওই 2 পাউন্ড মাংস আমায় পাঠিয়ে দেয় যেন। আর আমি বললে বুড়ো সব কিছু করতে পারে। অ্যালেক্স দ্রুত পায়ে ঘরে ঢুকে গেল, পেছনে দরজা বন্ধ করে দিল। শুনতে পেল জেরাল্ড বলছে, অ্যালেক্স, দরজা বন্ধ করো না। ওহ, মাছি ঢুকে পড়বে। তুমি তো জানো যে আমি মাছি দু চোখে দেখতে পারি না। আর আমি নিশ্চয়ই ওই বুড়ো মাংসওয়ালাটার সঙ্গে প্রেম করতে বসবো না। টেলিফোন তুলে বলা উচিত নয়, ক্রেডল থেকে রিসিভার প্রায় ছিনিয়ে নিয়ে অপারেটরকে ট্রাভেলার্স আর্মস হোটেলের নাম্বার দিল। সঙ্গে সঙ্গে লাইনও পেয়ে গেল। আমি একবার মিস্টার উইনফোর্ডের সঙ্গে কথা বলতে চাই, খুব জরুরি। তিনি কি হোটেলে আছেন এখনো? অ্যালেক্স দেখতে পেল পেছন থেকে জেরাল্ড দরজা খুলে ঘরে ঢুকছে। ওর হৃদয়ের স্পন্দন যেন থেমে যাবার দাখিল। জেরাল্ড, তুমি ঘরের বাইরে যাও। আমি যখন ফোনে কথা বলি তখন কেউ আড়ি পাতুক, আমি সেটা চাই না। আমি এটাকে ঘৃণা করি। জেরাল্ডের কোনো ভাবান্তর হলো না, একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, তুমি সত্যি সত্যি মাংসওয়ালাকে ফোন করছো তো? ওর চোখে সন্দেহের ছায়া। অ্যালেক্স নিরাশ হলো, তার এই প্ল্যানটা কি ভেস্তে গেল? এখন সে কি করবে? এক্ষুনি তো ডিকের কণ্ঠস্বর অন্য প্রান্ত থেকে ভেসে উঠবে। তখন কি সে দ্রুত সাহায্যের জন্য আবেদন জানাবে? জেরাল্ড থেকে ফোনের সামনে থেকে সরিয়ে নেবার আগেই ডিককে সে বোঝাতে পারবে কি সে কি বলতে চাইছে? অথবা পুরো ব্যাপারটাই ডিক রসিকতা হিসেবে নেবে না তো? যখন মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে চলেছে আর নতুন কোনো উপায় উদ্ভাবনের চেষ্টা চলছে, তার আঙুলগুলো তখন ফোনের চাবিগুলো টিপে চলেছে। ফলে একবার আওয়াজ আসছে আর একবার বন্ধ হচ্ছে। আর এই পদ্ধতি অ্যালেক্সকে একটা নতুন রাস্তা বাতলাল। যদিও কাজটা কঠিন, তবু মাথা ঠান্ডা রেখে সংক্ষেপে কার্যকরী শব্দ প্রয়োগ করে কাজটা সারতে হবে। কারণ কথা হতে হবে একতরফা। এই কাজটা পারতেই হবে। হয়তো এই শেষ সুযোগ। মিনিট খানেকের মধ্যে অন্য প্রান্ত থেকে ডিক উইনফোর্ডের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, আমি ডিক উইনফোর্ড বলছি। অ্যালেক্স ধাতস্থ করল নিজেকে, ফোনের চাবি টিপি ধরে সাধারণভাবেই বলল, ফিলোমেল কটেজ থেকে মিসেস মার্টিন কথা বলছি। দয়া করে একটু তাড়াতাড়ি আসবেন। কাল সকালে অন্তত 2 পাউন্ড মাংস কাটলেট করব, খুবই জরুরি। অনেক ধন্যবাদ মিস্টার হেক্সওয়ার্থি। এত রাত্রে আপনাকে বিরক্ত করায় কিছু মনে করবেন না প্লিজ।
মনে রাখবেন, এগুলো পাঠানোটা আমার পক্ষে অনেকটা জীবন মৃত্যুর ব্যাপার। খুব ভালো হবে কাল ভোরে। ধন্যবাদ, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ। অ্যালেক্স কথা সেরে ফোন যথাস্থানে নামিয়ে রেখে ফিরে তাকালো। মুখোমুখি হলো জেরাল্ডের। তুমি কি তোমার মাংসওয়ালার সঙ্গেও এভাবে কথা বলো নাকি? মেয়েরা এইভাবেই কথা বলে। জেরাল্ড কিছু সন্দেহ নিশ্চয়ই করেনি। ওদিকে ডিক কি বুঝতে পেরেছে তার কথা? তো ডিক আসবে, নিশ্চয়ই আসবে। বসার ঘরে গেল অ্যালেক্স, সুইচ টিপে বাতি জ্বালালো। জেরাল্ড তাকে অনুসরণ করলো। তোমাকে তো বেশ উৎফুল্ল দেখাচ্ছে। ঠিক ধরেছ, আমার মাথা ধরাটা আপাতত গেছে। জেরাল্ডও ততক্ষণে নিজের জন্য নির্দিষ্ট চেয়ারটা দখল করে নিয়েছে। অ্যালেক্স অনেকটা নিশ্চিন্ত। এখন মোটে 8:20, 9টার অনেক আগেই নিশ্চয়ই ঠিক এসে যাবে। তোমার কফিটা খুব ভালো হয়নি, খুব তেঁতো লাগছে। মানে অন্যদিন তো অনেক ভালো করে করো, আজকে কিরকম? আসলে আজ একটু নতুন ভাবে করার চেষ্টা করেছি। ওকে, পছন্দ না হলে এরকম আর করব না। অ্যালেক্সের কিছু সেলাইয়ের কাজ ছিল, তাই নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ল। নিজের উপরে তার এখন অগাধ বিশ্বাস। একজন কর্তব্যপরায়ণা গৃহকর্ত্রীর মতোই সে স্বচ্ছন্দ। জেরাল্ড একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল, একসময় ঘড়ির দিকে তাকিয়ে বইটা পাশে রেখে দিল। 8:30, নিচে নেমে ছবির কাজ করার সময় হয়েছে। অ্যালেক্সের হাত থেকে কাপড়গুলো পড়ে গেল। এখন কি? এখন না, 9টা বাজো না লক্ষ্মীটি, শুনো, 8:30 আমি ওই সময় নির্দিষ্ট করেছি। তাড়াতাড়ি কাজ সেরে তাড়াতাড়ি শুতে পারবো। কিন্তু আমি যে 9টা অবধি অপেক্ষা করতে চাই। 8:30, তুমি জানো আমি যখন কোনো কাজের জন্য সময় নির্দিষ্ট করি তখন সেটা মেনে চলি। এসো অ্যালেক্স, আমি আর 1 মিনিটও দেরি করতে রাজি নই, চলো। অ্যালেক্স মুখ তুলে তার স্বামীর দিকে তাকালো। শত চেষ্টা সত্ত্বেও অনুভব করলো ঠান্ডা রক্তের স্রোত শিক দাঁড়াবে নেমে চলেছে। সে ভয়ে কেঁপে উঠল, মুখোশ খুলে পড়েছে। এবার সবকিছুই উন্মুক্ত। জেরাল্ড হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করছে, তার দু চোখ উত্তেজনার আগুনে ধকধক করে জ্বলছে। তার জিভ শুকনো ঠোঁট দুটোকে বারবার ভিজিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। নিজের উত্তেজনাকে লুকিয়ে রাখার কোনো প্রচেষ্টাই নেই। রক্তলোলুপ সাপদ শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি। জেরাল্ড ঠিকই বলেছে, তার পক্ষে আর সময় দেওয়া মুশকিল। ও এখন যুক্তি তর্কের বাইরে, ও এখন পাগল। জেরাল্ড দ্রুত বেগে অ্যালেক্সের কাছে এলো, ওর হাত ধরে টেনে তুলল। তুমি কি উঠে দাঁড়াবে নাকি তোমায় কোলে করে আমি নিয়ে যাবো? যদিও কণ্ঠস্বরের মধ্যে মিশে ছিল খানিকটা কৌতুক, কিন্তু অন্যদিকে একটা জবরদস্তির ভাবও ছিল। অ্যালেক্সের ভয় সেইখানে। সেই জন্য অন্তিম চেষ্টায় নিজেকে স্বামীর হাত থেকে মুক্ত করল আর দেওয়ালে ঘেঁষে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু পালাবার কোনো রাস্তা নেই, নেই অন্য কোনো কিছু করার রাস্তা। এক পা করে সে এগিয়ে আসছে, সে আসবেই। দেখো অ্যালেক্স, আমি না প্লিজ প্লিজ জেরাল্ড, প্লিজ প্লিজ তুমি থামো। শোনো, আমার তোমাকে কিছু বলার আছে, কিছু স্বীকারোক্তি দেবার আছে। শোনো প্লিজ। স্বীকারোক্তি? কিসের? আছে, তোমাকে এটা আমার আগেই বলা উচিত ছিল। তোমার কোনো পূর্ব প্রেমিক সম্বন্ধে আশা করি? না না না, অন্য কিছু, বরঞ্চ বলতে পারো অপরাধ। হ্যাঁ, তুমি বসো জেরাল্ড, বসো। অ্যালেক্স নিজেও একটা চেয়ার টেনে বসে পড়ল, এমনকি ঝুঁকে পড়ে মাটিতে পড়ে যাওয়া সেলাইয়ের জন্য কাপড়টাও তুলে নিল। কিন্তু বাইরে সে যত শান্ত, ভেতরে ততটাই চঞ্চল। তাকে গল্প চালিয়ে যেতে হবে যতক্ষণ না সাহায্য এসে পৌঁছয়, এবং সেই সঙ্গে জেরাল্ডের উৎসাহটাও বজায় রাখা জরুরি। জেরাল্ড, বলছি যে দেখো, প্রায় 15 বছর যাবৎ আমি স্টেনো টাইপিস্ট হিসেবে কাজ করেছি। সেটা সবটা সত্যি নয়, মাঝে 2বার আমি কাজ ছেড়েছি। যখন আমার বয়স 22 তখন প্রথমবার। আর সেই সময় আমি একজন পুরুষের সংস্পর্শে আসি। যদিও বয়সে কিছু বেশি বড়, কিন্তু ওর কিছু সম্পত্তি ছিল। ও আমার প্রেমে পড়ে এবং আমাকে বিয়ে করতে অনুরোধ জানায়। আমি রাজিও হয়ে যাই। আমরা বিয়ে করি। সেই সঙ্গে শর্ত হিসেবে তাকে দিয়ে আমার নামে একটা জীবন বীমাও আমি করিয়ে নিই। যুদ্ধের সময় কিছুদিনের জন্য এক হাসপাতালে ডিসপেন্সারিতে কাজ করি, আর সেখানে বিভিন্ন বিরল ওষুধ আর বিষ নিয়ে নাড়াচাড়া করতে হয়েছিল আমাকে। মারাত্মক বিষ। জানো জেরাল্ড, এক রকমের বিষ আছে সাদা গুঁড়োর মতো,
এতটুকু পরিমাণ প্রয়োগ মানেই নিশ্চিত মৃত্যু। আচ্ছা, বিষের ব্যাপারে তোমার কিছু জানা আছে? না, ওইসব ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। হায়োসিন নামে এক ধরনের বিষের নাম তুমি নিশ্চয়ই শুনেছ। চরিত্রগতভাবে অত্যন্ত মারাত্মক, আর পরে মৃতদেহে তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যে কোনো ডাক্তার একমাত্র হৃদরোগে মৃত্যু বলে সার্টিফিকেট দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারে না। আমি এর কিছু পরিমাণ চুরি করি আর আমার কাছে রেখে দিই। তারপর কি হলো? আরে বলো, তারপর কি হলো? না, এখন আর বলতে ভালো লাগছে না, পরে অন্য কোনো না সময় না বলবো। না, এখনই বলো, আমি শুনতে চাই। ওকে। আমরা প্রায় মাসখানেক বিবাহিত জীবন যাপন করেছি। আমার বৃদ্ধ স্বামীকে আমি পরম যত্নে সেবা করেছি। তিনি আমায় নিয়ে প্রতিবেশীদের কাছে গর্ব করতেন। প্রত্যেকে বিশ্বাস করেছিল যে আমি অত্যন্ত কর্তব্যপরায়ণা। রোজ সন্ধে আমি তার জন্য কফি বানিয়ে দিতাম। এক সন্ধেবেলা এমনি এক কফির কাপে আমি অল্প পরিমাণ সেই বিষ মিশিয়ে দিলাম। আমি বসে বসে দেখছিলাম। এক সময় তার বাতাসের ঘাটতি দেখা দিল। আমি উঠে জানলা খুলে দিলাম। চেয়ার থেকে নড়ার ক্ষমতা তার নেই। এক সময় তিনি মারা গেলেন, বেশ শান্তিপূর্ণভাবেই। অ্যালেক্স ঘড়ির দিকে তাকালো। 8:45। জীবন বিমায় কত টাকা ছিল? 2000 পাউন্ড। ওটা নিয়ে আমি ফাটকা খেলি আর যথারীতি সেসব নষ্ট করে ফেলি। ফলে বাধ্য হয়ে চাকরিতে ফিরে যাই। কিন্তু কখনোই না আমি চাকরি করতে চাইনি। এরপর আরেকজন অফিসে আমার কুমারী নামই ছিল, ফলে তার পক্ষে জানা সম্ভব ছিল না যে আমি বিবাহিতা ছিলাম। দ্বিতীয়জন ছিল অল্প বয়সী, দেখতেও ভালো, কিছু পয়সাও ছিল। কাউকে না জানিয়ে সাসেক্সে গিয়ে বিয়ে করলাম। সে অবশ্য কোনো জীবন বীমা করাতে চায়নি, কিন্তু একটা উইল করেছিল সে আমার নামে। আমার আগের স্বামীর মতো সেও চাইতো যে আমি তার জন্য কফি তৈরি করি, আর আমি তাই করতাম। আমি সত্যি খুব ভালো কফি তৈরি করতে পারি, জানো। তারপর যে গ্রামে আমরা থাকতাম সেখানে আমার বন্ধু বান্ধব বিস্তর ছিল। তারা যখন শুনলো যে এক সন্ধে খাওয়া দাওয়ার ঠিক পরেই আমার স্বামী অসুস্থ হয়ে পড়েন আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, ওরা সত্যিই গভীর দুঃখ পেয়েছিল। গ্রামের ডাক্তার এসেছিলেন, যদিও আমাকে সন্দেহ করেছে এমন কোনো প্রমাণ পাইনি। তবে এটাও ঠিক, আমার স্বামীর মৃত্যু কিন্তু তাকে বেশ বিস্মিত করেছিল। জানি না কি করে যেন আবার ওই একই অফিসে ফিরে গেলাম, বোধহয় অভ্যেস বলি। ওর মৃত্যুতে 1004 পাউন্ড আমি পেয়েছিলাম, কিন্তু সেটা দিয়ে আমি ফাটকা খেলিনি। তারপর তো তুমি এলে। হঠাৎ অ্যালেক্স বাধা পেল। জেরাল্ড যেন তাকে বাধা দিল। ওর মুখের রক্তকে যেন শুষে নিয়েছে। জেরাল্ডের গলা প্রায় বুজে এসেছে। কাঁপতে কাঁপতে আঙুল তুলে জেরাল্ড বলল, কফি! মাই গড, কফি! এবার আমি বুঝতে পারছি কফি কেন তেতো লাগছিল। শয়তানি, তুই আমার কফিতে বিষ মিশিয়েছিস। তুই আমাকে বিষ দিয়েছিস। হ্যাঁ, তোমায় আমি বিষ দিয়েছি। বিষক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। চেয়ার ছেড়ে নড়ার ক্ষমতা হারিয়েছো তুমি। নড়াচড়া করা তোমার পক্ষে অসম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স শুনতে পেল একটা শব্দ। রাস্তায় গেট খুলবার শব্দ, পদশব্দ বারান্দায়। কারা যেন দরজা খুলে ঢুকলো হলের মধ্যে। তুমি চেয়ার ছেড়ে কিছুতেই নড়তে পারবে না। আমি বলছি তুমি চেয়ার ছেড়ে কিছুতেই নড়তে পারবে না। তারপরে যেন হাওয়ায় ভর করে জেরাল্ডকে টপকে দরজার বাইরে গিয়ে ডিক উইনফোর্ডের বুকে ঝাঁপিয়ে পড়ল অ্যালেক্স। ডিক উইনফোর্ড এসে দাঁড়িয়েছে। তার সঙ্গী পুলিশের পোশাক পরা সুদীর্ঘ চেহারার এক যুবক। মাই গড, এই তো অজ্ঞান হয়ে গেছে। অফিসার দেখুন তো ঘরের ভিতরে কি হয়েছে। বাইরের সোফায় অ্যালেক্সকে সযত্নে শুইয়ে দিল ডিক। মাই ডার্লিং, জেরাল্ড তোমায় কি করেছে? বলো কি করেছে তোমায় জেরাল্ড? ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো পুলিশ অফিসার। ঘরে তো কিছু পেলাম না ওরাই। একটা লোক দেখছি চেয়ারে বসে আছে, দেখে মনে হলো খুবই ভয় পেয়েছে। আর 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 কি বলো, আর কি? লোকটা বোধহয় মারা গেছে। অ্যালেক্স কি যেন বলছিল। পুলিশ অফিসার আর ডিক দুজনেই কান খাড়া করে শুনতে ছিল অ্যালেক্স কি বলছে। কথা বলছে যেন শত যোজন দূর থেকে, কোন স্বপ্ন রাজ্য থেকে। অবশেষে যেন কোন একটা অসমাপ্ত বাক্যের শেষটুকু বলল অ্যালেক্স। সে মৃত। জেরাল্ড মার্টিনের মৃত্যু।
মৃত্যু হয়েছে, জেনারেল মার্টিন মৃত।